স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। আমার মনে একটু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, আরেকবার একটু আমাকে কনফার্ম করবেন, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। স্যার দেখা যাচ্ছে। তো আমরা আজকে আমাদের সেশনের নাম দিয়েছি আপলিফটিং প্রিন্সিপাল অফ লাইফ। তো এই আপলিফটিং প্রিন্সিপাল অফ লাইফ বলতে আমরা এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আমরা বর্তমানে যেই স্টেজে আছি এই স্টেজ থেকে কিভাবে আরেকটু আপার স্টেজে আমরা যেতে পারি, এবং আমরা এসএসডিসির পক্ষ থেকে আমি এই সেশনটা চালু করতে চাচ্ছি, এবং আজকে এটা প্রথম সেশন। এবং আমার ইচ্ছা আছে যদি আপনাদের আগ্রহ থাকে এবং আপনাদের যদি আমার সাথে থাকার ইচ্ছা থাকে দেন আমরা হয়তো এটা কন্টিনিউ করবো। আমি প্রথমেই আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি, নলেজ ইজ পাওয়ার, এটার পক্ষে বা বিপক্ষে কে কে আছে? নলেজ ইজ পাওয়ার, এটা কি আপনারা কি বলেন, ইয়েস আর নো? ইয়েস স্যার। জি, একজন বলেছেন, আর কেউ? যাই হোক, আমরা সবাই জানি যে নলেজ ইজ পাওয়ার, কিন্তু আমি বলবো নো, কারণ নলেজ ইজ পোটেনশিয়াল পাওয়ার। আমি যদি উদাহরণ হিসেবে বলি, ইলেকট্রিসিটিও আমরা পাওয়ার হিসেবে জানি, কিন্তু আপনি চিন্তা করেন যে ইলেকট্রিসিটি একটা তারের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়, সেটা একটা বাল্বের সাথে যদি আমরা সংযুক্ত করি, দেন একটা সুইচ সেটাকে সংযুক্ত থাকে, সেই সুইচটা যদি চাপ না দেওয়া হয় তাহলে কিন্তু সেই লাইটটা জ্বলে না। তার মানে কি, ইলেকট্রিসিটিটা হলো একটা পোটেনশিয়াল পাওয়ার, তার মানে সুইচটা দিলে তাহলে সেটা জ্বলবে, তার আগে তো জ্বলবে না। ঠিক তেমনি নলেজ হচ্ছে পাওয়ার, সেটা নলেজ হলো একটা পোটেনশিয়াল পাওয়ার, কিন্তু এই পোটেনশিয়াল পাওয়ারটা আমি এক্সপ্লোর করতে পারবো কিনা, এক্সপ্লোর কিভাবে করা যায়, সেই জিনিসটার জন্য এরকম একটা সুইচ প্রয়োজন হয়। আমাদের যেমন বিদ্যুৎ জ্বালাতে হলে, ফ্যান চালাতে হলে, এসি চালাতে হলে, প্রত্যেকটার জন্যই কিন্তু একটা সুইচ বা একটা রিমোট প্রয়োজন হয়। তাহলে আমরা ওই ইলেকট্রিসিটি পাওয়ারের ইউজটা আমরা দেখতে পারি, বা সেইটা আমরা ইউজ করতে পারি, বা সেটার সুফল আমরা পেতে পারি। ঠিক তেমনি আমার ভিতর অনেক নলেজ আছে, অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক অভিজ্ঞতা আছে, সেই জিনিসটা আমার কাজে লাগাতে পারবো কিনা বা লাগানো সম্ভব কিনা, সেটার জন্য আমার ভিতরেই বা আমাদের ভিতরেই সেই সুইচটা দেওয়া আছে, জাস্ট সেই সুইচটাতে চাপ দেওয়া প্রয়োজন। আর সেই সুইচটাই হচ্ছে কারেজ, তার মানে ইচ্ছা শক্তি। আপনার প্রবল ইচ্ছা শক্তি যদি থাকে তাহলেই আমার ভিতরে যে নলেজটা আছে, আমার ভিতরে যে পাওয়ারটা আছে, সেটাকে আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারবো এবং সেটা আমার নিজের জন্য এবং সমাজের জন্য কাজে লাগাতে পারবো। তাহলে আমরা জানলাম যে নলেজ, এতদিন জানতাম নলেজ ইজ পাওয়ার, কিন্তু আজকে আমরা জানলাম নলেজ ইজ আসলে পোটেনশিয়াল পাওয়ার। এটাকে কাজে লাগাতে হলে আমার কারেজ দরকার, ইচ্ছা শক্তি দরকার। ইচ্ছা শক্তি ছাড়া বা নিজের ইচ্ছা ছাড়া এটা কখনোই সম্ভব না। আমরা আজকে হয়তো এখানে 17 জন আছি, 17 জনের মধ্যে আমি একজন, আমি হয়তো এখানে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি,
আমি আশা করি যে এই কথার মাধ্যমে আপনারা কিছু শিখবেন, জানবেন। কিন্তু আমি কি বলছি সেটা দিয়ে কিচ্ছু আসে যায় না। চেঞ্জটা আসবে তখনই আপনি কি শুনছেন সেটার উপর। আপনি কি শুনতে চাচ্ছেন, আমি কি বলছি, আপনি কিন্তু সেটা গ্রহণ করবেন না। আপনি শুধু সেটাই গ্রহণ করবেন যেটা আসলে আপনি শুনতে চাচ্ছেন। তাই আমি অনুরোধ করব যে বাকি যতক্ষণ সময় আমরা একসাথে আছি আপনারা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং সময় সময় আমি যে কোশ্চেনগুলো করবো সেটা আপনারা একটু আনসার করবেন, তাহলে হয়তো আমাদের সময়টা ভালো কাটবে। এবং এই যে সময়টা জীবনের অমূল্য সম্পদ, যে সময়, সেই সময়টা আমরা এখানে যে ব্যয় করছি এটা যাতে ওয়েস্ট না হয়, এটা যাতে ইনভেস্ট হয়। এই ছবিটার মাধ্যমে আমরা যে জিনিসটা দেখাবার চেষ্টা করছি, জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের যে অ্যাক্টিভিটিস, এটা একটি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এটা হলো একটা মানুষের লাইফ সাইকেল। ঠিক আছে, এরকম লাইফ সাইকেল প্রত্যেকটা জীবের ক্ষেত্রে, প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে আছে। যে কথাটা আমি আগে বলেছিলাম যে আমরা চাই বা না চাই, সচেতন ভাবে হোক বা অচেতন ভাবে হোক, মানুষের লাইফ সাইকেল কিন্তু এই। কিন্তু এক একটা স্টেজে, কোন স্টেজে আমি কতটুকু সচেতন ভাবে সেই সময়টাকে কাজে লাগালাম, সেই সময়টাকে ইউটিলাইজ করলাম, সেটার উপরে নির্ধারণ হচ্ছে যে আমার লাইফটা কেমন কাটবে বা আমার দ্বারা অন্যের লাইফটা কিরকম সুন্দর হবে বা অন্য সমাজে কি তার ইম্প্যাক্ট হবে। উদাহরণস্বরূপ এখানে আরেকটা মুরগির লাইফ সার্কেল দেখানো হয়েছে। ঠিক আছে, এখানে একটু জাস্ট আমি ফিগার গুলো দেওয়ার উদ্দেশ্য হলো এখানে একটু মনোযোগ দেওয়ার জন্য। আসলে দেখেন এক একটা স্টেজের আকৃতি, ধরন, আকার সবকিছু কিন্তু চেঞ্জ, এবং একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে এসে কিন্তু একটা ট্রান্সফরমেশন হয়েছে। এখানে কোনো চেঞ্জ না, আলটিমেটলি ট্রান্সফরমেশন। কারণ পরের স্টেজের সাথে আগের স্টেজের কোনো মিল নাই। আমরা যদি গাছের ক্ষেত্রে চিন্তা করি সেখানেও কিন্তু সেম। এই প্রত্যেকটা স্টেজ এক স্টেজ থেকে আরেক স্টেজে আসতেছে কিসের মাধ্যমে? চেঞ্জের মাধ্যমে। এই চেঞ্জের মাধ্যমে একটা ট্রান্সফরমেশন হচ্ছে। তো মানুষ হিসাবে আমাদের এই চেঞ্জটা শুরু হবে কোত্থেকে? আমাদের শুরু হবে মাইন্ডসেট থেকে। চেঞ্জ দ্য মাইন্ডসেট, নট দ্য সিচুয়েশন। আমরা সবসময় শুধু সিচুয়েশনকে চেঞ্জ করতে চাই, কিন্তু মাইন্ডসেট যদি আমরা চেঞ্জ না করি, মাইন্ডসেটে যদি আমরা পরিবর্তন না নিয়ে আসতে পারি, তাহলে সিচুয়েশন কখনো চেঞ্জ হবে না। কারণ আমরা যদি আরেকটু চিন্তা করি, আপনি দেখেন যে আমরা আসলে বাইরে কিন্তু কিছুই না, সমস্ত কিছুই কিন্তু আমার ভিতরেই প্রসেস হচ্ছে। বাইরে কোনো একটা জিনিস আমরা দেখছি, আমরা বলি কি যে বাইরে একটা জিনিস দেখছি, কিন্তু আপনি যদি চিন্তা করেন, সাইন্টিফিক্যালি যদি চিন্তা করেন দেখার সিস্টেমটা কিভাবে হচ্ছে, আলোর গিয়ে কোনো একটা বস্তুর উপর পড়ছে, সেখান থেকে আলো এসে আমার চোখে একটা রিফ্লেকশন সৃষ্টি হচ্ছে, সেখান থেকে আমি একটা ইমেজ ক্রিয়েট হচ্ছে আমার ব্রেনে, দেন আমি সেটা কিন্তু দেখছি। তাহলে আমি দেখছি কোথায়? বাইরে নাকি ভিতরে দেখছি? সুতরাং যদি আমি বাইরের জিনিসটা চেঞ্জ করতে চাই, তাহলে আমার আগে ভিতরে চেঞ্জ আনতে হবে। আপনি দেখবেন যে
একই দৃশ্য একজন দেখে বলতেছে খুব ভালো লাগতেছে, আরেকজন দেখে বলে ভালো লাগতেছে না। একই ছবি একজনের কাছে ভালো লাগে, আরেকজনের কাছে ভালো লাগছে না। কারণটা কি? কারণটা হলো আমি যেভাবে দেখতে চাচ্ছি আমি সেটা সেভাবে দিচ্ছি, আরেকজন যেভাবে দেখতে চাচ্ছে তার ভিতরে যেভাবে প্রসেস হচ্ছে সে সেভাবেই দিচ্ছে, কিন্তু জিনিসটা একটাই। সুতরাং আমাদের প্রথম চেঞ্জ আনতে হবে আমাদের মাইন্ডসেট। তো আমরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি সেটা হলো যে, বা যে ফিগার গুলো দেখিয়ে আমরা যে জিনিসটা বোঝাবার চেষ্টা করছি যে আমরা একটা লোয়ার ডাইমেনশন থেকে হায়ার ডাইমেনশনের দিকে যেতে চাই বা চাই। লোয়ার ডাইমেনশন বলতে এই না যে নিচু স্তর, লোয়ার ডাইমেনশন বলতে যে আমি যেই স্তরে আছি সেটাকে আমি লোয়ার বলছি, এর থেকে আমি যেই স্তরে যেতে চাই সেটাকে আমরা হায়ার ডাইমেনশন বলছি। এই লোয়ার ডাইমেনশন থেকে হায়ার ডাইমেনশনে যেতে হলে বা যাওয়ার জন্য আমাকে এই যে মাঝখানে একটা পথ পাড়ি দিতে হয়, সেই পথটাকে আমরা বলতেছি আনকমফোর্টেবল ট্রানজাকশন পিরিয়ড। লোয়ার ডাইমেনশন থেকে হায়ার ডাইমেনশনে যাওয়ার জন্য মাঝখানে যে আনকমফোর্টেবল ট্রানজাকশন পিরিয়ড আছে, সেই পিরিয়ডটা যদি আমি অ্যাকসেপ্ট না করি, সেই পিরিয়ডটা যদি আমি পারি না দিই, তাহলে আলটিমেটলি আমি হায়ার ডাইমেনশনে যেতে পারবো। যে কথাটা ওই যে শুরুতেই ওই যে হয়তো আমাদের জাহিদ ভাই বলছিলেন, জাহিদ ভাই বলছিলেন যে আসলে আমরা সাকসেস হতে চাই বা আমরা সকল অনেক উপরে যেতে চাই, কিন্তু সেটার জন্য আসলে আমি মানসিকভাবে বা শারীরিকভাবে বা পরিশ্রম করার জন্য আমি কতটুকু তৈরি আছি সেটাই কিন্তু মানুষের চেঞ্জ নিয়ে আসে। আমরা এই জিনিসটাই বলছি যে লোয়ার ডাইমেনশন থেকে হায়ার ডাইমেনশনে যেতে হলে মাঝখানে যে একটা আনকমফোর্টেবল ট্রানজাকশন পিরিয়ড আছে, সেই আনকমফোর্টেবল ট্রানজাকশন পিরিয়ডটাকে আমাকে আমার মতো করে পাড়ি দিতে হবে। আনকমফোর্টেবল ট্রানজাকশন পিরিয়ড কেমন? কথার কথা যে আমরা সবাই জানি কি যে যারা সাকসেসফুল মানুষ তারা সকাল সকাল ঘুম থেকে ওঠেন, কিন্তু দেখেন সকালে ঘুম থেকে উঠতে কিন্তু তাদেরও ভালো লাগে না বা আমাদেরও ভালো লাগে না, আপনারও ভালো লাগে না, কিন্তু তারা কি করে? তারা জানে যে এটা করতে হবে, সেজন্য তারা সেটা করে, তারা সেটা তাদের হ্যাবিটে নিয়ে আসে। বই পড়তে সবার কারোই ভালো লাগে না, যারা সাকসেসফুল হয়েছে তাদেরও ভালো লাগে না, বা আজকে আমরা যারা আছি আমাদেরও ভালো লাগে না, কিন্তু যারা সাকসেসফুল মানুষ তারা ওই ভালো না লাগাটাকেই ভালো লাগার অভ্যাসে পরিণত করছে। তারা ওই আনকমফোর্টেবল কাজটাকে নিজের মধ্যে কমফোর্টেবল করে নিয়েছে, সেই জন্যই আজকে তারা হায়ার ডাইমেনশনে অবস্থান করছে। এখন আজকে আমরা এই লোয়ার ডাইমেনশন থেকে হায়ার ডাইমেনশনে যাওয়ার জন্য জাস্ট একটা প্রিন্সিপাল আমরা শেয়ার করব। সেই প্রিন্সিপালটা হলো এভরিডে ইন এভরি ওয়ে আই এম বিকামিং বেটার এন্ড বেটার ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি অ্যান্ড স্পিরিচুয়ালি। এই প্রিন্সিপালটা আমরা ফলো করব এবং এই প্রিন্সিপালের মধ্যে কয়েকটা ওয়ার্ড আছে, এই জিনিসগুলো এভরিডে, এভরি ওয়ে, আই এম বিকামিং বেটার অ্যান্ড বেটার ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি অ্যান্ড স্পিরিচুয়ালি। আমার শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমার ওই কাজটার প্রতি লেগে থাকতে হবে। কিসের জন্য? আই এম বিকামিং বেটার অ্যান্ড বেটার, মানে নিজেকে বেটার করার জন্য প্রতিদিন আমাকে এফোর্টটা দিতে হবে। যেমন সক্রেটিসের একটা উক্তি আমার মনে আছে, বা তার যখন লাস্ট ট্রায়াল হয়েছিল, যখন তাকে
পরের দিন হ্যামলক বিষ খাওয়ার তাকে মৃত্যু দেওয়া হবে সিদ্ধান্ত হয়েছে, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আগামীকাল তো আপনার মৃত্যুদণ্ড, আপনার শেষ ইচ্ছা কি? তখন উনি বলেছিলেন যে আমাকে একটা বই এনে দাও, আমি একটু পড়ালেখা করতে চাই। তখন ওই কারারক্ষী তাকে প্রশ্ন করেছিল যে আগামীকাল আপনার মৃত্যু দেওয়া হবে, আজকে আপনি বই পড়ে কি লাভ, এটা কি প্রয়োজন আছে আপনার? তখন উনি বলেছিলেন যে আমি আসলে মৃত্যুর আগে আমি নিজেকে আরেকটু বুদ্ধিমান করে দিতে চাই, নিজেকে আরেকটু উন্নত করতে চাই। যে আমরা এই জিনিসটা বলতে যাচ্ছি যে আমি আমাকে নিজেকে উন্নত করার জন্য প্রতিদিন কে করলাম, কালকে আবার বাদ, পরশুদিন করলাম আবার বাদ, এরকম না, কন্টিনিউয়াস আনটিল লাস্ট রেসপিরেশন আমাকে আমার নিজেকে বেটার করার জন্য আমার এফোর্ট দিয়ে যেতে হবে। ইন এভরি ওয়ে। তার মানে আমরা আমাদের জীবনে এই যে লাইফ আমরা লিড করছি, এর মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোল আমাকে প্লে করতে হয়। আমি যখন আমার অর্গানাইজেশনে কাজ করতে চাই তখন আমাদের একরকম রোল, যখন আমি বাসায় আসি তখন আমার একরকম রোল, আমার স্ত্রীর কাছে আমার একরকম রোল, আমার সন্তানের কাছে আমার একরকম রোল, আমার বন্ধু বান্ধবের কাছে এক রোল। তাহলে প্রত্যেকটা ওয়েতে আমার রোলটা যাতে বেটার অ্যান্ড বেটার হয় সেই জন্য চেষ্টা করি। যে আমি শুধুমাত্র আমার কেরিয়ারের জন্যই কাজ করতে থাকলাম, এদিকে আমার সন্তানের দিকে আমি খেয়াল রাখলাম না, আমার স্ত্রীর দিকে আমি খেয়াল রাখলাম না, সেটা সাকসেসফুল বা স্যাটিসফাইড লাইফ লিডের জন্য সেটা হবে না। আমরা বলতে চাচ্ছি আমার প্রতিদিন বা আমার লাইফ চলতে আমার যতগুলো রোল প্লে করতে হয়, প্রত্যেকটা রোলে আমাকে যাতে বেটার অ্যান্ড বেটার করতে পারি সেই ব্যাপারে আমাকে চেষ্টা করতে হবে, এবং প্রত্যেকটা রোল যাতে আমি পালন করতে পারি এবং ঠিকভাবে যাতে করতে পারি এবং বেটার করতে পারি সেই ব্যাপারে আমাকে এফোর্ট দিতে হবে। এখানে আমি পাবলো পিকাসোর নাম হয়তো আপনারা সবাই জানেন, বিখ্যাত চিত্রশিল্পী আর্টিস্ট। ওনার একটা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। একবার উনি ফ্রান্সের একটা আর্ট এক্সিবিশনে যাওয়ার জন্য গিয়েছিলেন। সেখানে তার পরের দিন এক্সিবিশন, তার আগেই উনি একটু সময় পেয়েছেন, একটু ঘুরছেন একটা পার্কের মধ্যে। এমন সময় ওনার এক ভক্ত তাকে দেখে, একটা মহিলা আর কি, ওনার কাছে গেলেন, ঘুরে ওনাকে দেখে খুব আবেগ আপ্লুত হয়ে গেলেছেন, বলতেছেন আপনি পাবলো পিকাসো, আপনার নাম তো আপনার খুব ভক্ত। তো সে খুব বললো যে ওয়েলকাম। তখন সে বলল যে এখন কি করা যায়, তার কাছ থেকে একটা ছোট্ট একটা কাগজ কুড়িয়ে নিয়ে বললো যে আপনার কাছে যেহেতু আপনার সাথে যেহেতু আমার দেখা হয়েছে, তা আপনি আমাকে একটা কিছু আর্ট করে দেন। তো ওই কাগজের মধ্যে সে জাস্ট 30 সেকেন্ডে কিছু একটা আর্ট করে দিয়ে বললো যে মাই ডিয়ার লেডিজ, এই নেন আপনার $3 মিলিয়ন পেইন্ট। তো মহিলা আশ্চর্য হয়ে গেল, কি বলবো, এই একটা 3 সেকেন্ডে একটা কি আর্ট করলো, এটা $3 মিলিয়ন, এটা কি করে সম্ভব? তো যাই হোক, তারপর সে চলে গেল এবং সে সারা রাত এটা নিয়ে চিন্তা করতে থাকলো যে কি ঘটনা, কি আমি কি বলবো এটা। তখন সে বিভিন্ন পেন্টিং এর দোকানে ওই জিনিসটা এটা দেখালো এবং যারা এটা কেনা বেচা করে তারা ঠিকই বললো যে হ্যাঁ এটা ঠিকই এরকম। তখন সে সার্চ করতে থাকলো যে আসলে মানে সে নিজে খুব এক্সাইটেড হয়ে গেল যে এটা কি করে সম্ভব, 3 সেকেন্ডে একটা জিনিস আর্ট করলো আর সেই জিনিসটার মূল্য এত, কি করে সম্ভব। তো তার ভিতরে একটা ইচ্ছা জাগলো যে সে ওই আর্ট শিখবে। পরের দিন সে খুঁজে খুঁজে বের করলো যে কোথায় এই পাবলো পিকাসো পাওয়া যায়।
খুঁজে খুঁজে জানতে পারলো যে হ্যাঁ অমুক এক্সিবিশন সেন্টারে তাকে পাওয়া যায়। তো ঠিকই সে সেখানে গেল, যার পরে তার এক্সিবিশনের এক ফাঁকে সে তাড়াতাড়ি গেল, যে খুব উচ্ছ্বসিত ভাবে বললো যে পিকাসো পিকাসো আপনি যে ছবিটা কালকে আমাকে দিয়েছিলেন সেটার মূল্য তো আসলে $3 মিলিয়ন। সে বললো যে হ্যাঁ আমি তো তাই বলেছি আপনাকে। তখন সে বললো যে আমি আপনার কাছে আর্ট শিখব, যে 3 সেকেন্ডে আর্ট করে যদি একটা পেন্টিং এর মূল্য এত টাকা হয়, আমি যদি আপনার কাছে শিখতে পারি, ঠিক আছে $3 মিলিয়ন না হোক, অন্তত তার চেয়ে অনেক কম $3,000 হোক, তাও তো আমার হবে। তখন পাবলো পিকাসো একটা উত্তর দিয়েছিলেন, বলছিলেন যে মাই ডিয়ার লেডি, আমার এই 3 সেকেন্ডে এই ছবিটা আঁকতে আমার 30 বছর শ্রম দিতে হয়েছে, সাধনা করতে হয়েছে। আপনিও 30 বছর সাধনা করেন, তাহলে এই 30 সেকেন্ডে আপনিও এমন। এই গল্পের উদ্দেশ্য এটাই যে আমার রোলে যদি আমি মাস্টার হতে চাই, আমি যে কাজটা করবো সেটাতে যদি আমি আমার হাইয়েস্ট বেনিফিটটা পেতে চাই, তাহলে আমার তো এফোর্টটাও সেভাবেই দিতে হবে। দেন আসছে আই এম বিকামিং, তার মানে এটা কন্টিনিউয়াস প্রসেস, এবং এই কাজটা আমাকেই করতে হবে, আমার কাজটা অন্য কেউ করে দিবেন। কারণ আমার মনে রাখতে হবে আই এম, মানে আমার কাজটা আরেকজন করে দেবে, আমাকেই করতে হবে, এবং এটা কন্টিনিউয়াসলি করে দিতে হবে। বিভিন্ন জনে হয়তো বিভিন্ন পরামর্শ দিতে পারবে, বিভিন্ন ধরনের আপনাকে সোর্স দিতে পারবে, বিভিন্ন ধরনের উৎসাহ দিতে পারবে, বিভিন্ন ধরনের কথা বলতে পারবে, টাকা দিয়ে সাহায্য করতে পারবে, কিন্তু আলটিমেটলি এফোর্টটা আপনার কাজটা আপনাকেই করতে হবে, আমাকেই করতে হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। দেন আসছে বেটার এন্ড বেটার, তার মানে যে আমি আজকে যে অবস্থায় আছি বা আজকে যে কাজটা করছি, যেই ভাবে করছি, আগামীকাল এর চেয়ে বেটার করছি। আজকের পর্যায় থেকে আগামীকাল বেটার হচ্ছে কিনা এই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। বেটার অ্যান্ড এখানে উদাহরণ হিসাবে আমি এই এটাকে আমরা ফোরিং বলি আর কি, অনেকে আপনার কি অনেকটা বিভিন্ন নামে জানতে পারবেন। এটার উদাহরণ দিয়েছি বা এই ছবিটা দিয়েছি এই জন্য যে এটার লাইফ সাইকেল যদি আপনারা জেনে থাকেন, তো এটার লাইফের 3/2 ওরা কাটা হলো পানির নিচে, ঠিক আছে। যখন এটা পরিপূর্ণ হয়, এটা যখন ডিম পারে, তখন সেই ডিমটা কি হয়, পানিতে পড়ে এবং পানির নিচে চলে যায়, একদম পানির নিচে, একদম মাটিতে, ওইখানে সেটা একটা লার্ভা তৈরি করে এবং সেখান থেকে একটা পোকা তৈরি হয়, এবং তখন কিন্তু এই পাখা থাকে না। সেই লার্ভাটা আস্তে 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 ওই যে এই পানিতে যে গাছগুলো থাকে, বিশেষ করে এই যে এটাকে আমরা বলি পদ্ম ফুলের যে ইয়াটা বলি, সেই ঢাল ধরে 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 সেই পোকাটা আস্তে আস্তে উপরে উঠে। উপরে উঠে যখন সে পানির উঁচুর স্তরে আছে, তখনই এটার পাখাটা ছড়ায়, তার আগ পর্যন্ত কিন্তু এই পাখা ছড়ায়। এটাকে বলা হয় মেটামরফোসিস। পোকাটা যদি ওই কষ্ট না করে যদি উপরে না উঠতো, তাহলে কিন্তু আমরা এরকম ফরিং আর দেখতে পারতাম।
ভালোই বেজাল। হুম তো এটাই আর কি পজিশনে দেখতে চাই, নতুন জায়গায় দেখতে চাই। তাহলে আমাকে অবশ্যই প্রতিনিয়ত আমাকে বেটার অ্যান্ড বেটার দিকে যেতে হবে। তাহলে এই বেটার অ্যান্ড বেটার কিসের ক্ষেত্রে? কারণ দেখেন, হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, স্যার স্ক্রিন শেয়ারিংটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। এখন দেখা যাচ্ছে? জি স্যার। তো ফিজিক্যালি ফিট থাকার জন্য, ফিজিক্যালি বেটারমেন্টের জন্য আমরা জাস্ট দুটা রোল এখানে আমরা উল্লেখ করেছি, আরো অনেক রোল আছে। আর আমি আজকে যে প্রিন্সিপালটা বলে দিচ্ছি এটাই যে শেষ তা না, কিন্তু আমি জাস্ট এখানে একটা প্রিন্সিপাল তুলে ধরছি, এবং এটা যদি আমরা নিজেরা প্র্যাকটিস করি তাহলে এটার রেজাল্টটা বোঝা যাবে আর কি, তার আগে বোঝা যাবে। তো ফিজিক্যালি ফিটনেসের জন্য বা ফিজিক্যালি আমরা বেটারমেন্টের জন্য আমরা দুটা রোল প্লে করবো। একটা হলো গিভ অ্যাট লিস্ট 1 hour কমিটমেন্ট ফর ইউর বডি। আমি আমার বডির জন্য অন্তত প্রতিদিন 1 ঘন্টা সময় নির্ধারণ করব যে আমি এই সময়টা শুধুমাত্র আমার ফিজিক্যাল ফিটনেসের জন্য আমি দিব, এবং সেই সময়টা সবচেয়ে বেস্ট সকালবেলার সময়। ঠিক আছে, সেই সময়টাতে আমরা কিছু এক্সারসাইজ করতে পারি, কিছু যে রুলস গুলো আছে সেগুলো আমরা ইয়ে করবো। তার মানে এখানে আমরা যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি যে আমরা অন্তত প্রতিদিন 1 ঘন্টা সময় আমার এই ফিজিক্যাল বডির জন্য আমাকে দিতে হবে। দেন আরেকটা রুলস আমরা বলছি, শিফট টাং কনসাস ফুড টু হেলথ কনসাস ফুড। তার মানে আমরা শুধুমাত্র রসনার জন্য খাবার খাবো না, আমরা স্বাস্থ্যর জন্য খাবার খাবো। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে জিনিসটা খেতে আমার খুব ভালো লাগে সেই জিনিসটাই খাই, ওই জিনিসটা থেকে চেঞ্জ করে আমরা করবো কি যে হেলথ কনসাস ফুড আমরা গ্রহণ করব। আমরা টাং কনসাস থেকে আমরা হেলথ কনসাসে শিফট করব আমাদের মাইন্ডসেট আপটা। ফিজিক্যালি ফিটনেসের জন্য এই দুইটা রুলস যদি আমি রেগুলার মেনটেন করতে থাকি, প্রতিদিন মেনটেন করতে থাকি, তাহলে অবশ্যই আমরা বেটার এন্ড বেটার হতে পারি। দেন আসছে মেন্টালি। আমরা জানি যে আমাদের যেটা আমরা মন বলে থাকি সেটাকে আমরা দুটা ভাগে ভাগ করা হয়েছে, 3 ধরনের মন বলি আমরা। একটা হলো আনকনসাস মাইন্ড, একটা হলো সাবকনসাস মাইন্ড, আর একটা হলো কনসাস। আনকনসাস মাইন্ড এমন কিছু জিনিস, এমন কিছু স্মৃতি, যে জিনিসগুলো হয়তো আমরা আর কোনোদিন মনে করতে পারবো না, কিন্তু আমাদের আর সাবকনশিয়াস স্তরে আমাদের অনেক কিছু স্টোর আছে এবং আমরা ইচ্ছা করলে সেই জিনিসটাকে ইউটিলাইজ করতে পারি।
এবং বলা হয়ে থাকে যে আমাদের মাইন্ডের মধ্যে সাবকনসিয়াস মাইন্ডই আছে 90% আর 10% হলো কনসিয়াস মাইন্ড। এবং যারা সাবকনসিয়াস মাইন্ডকে যত বেশি ইউজ করতে পারবে সে তত বেশি ভালো করতে পারবে। এবং সাবকনসিয়াস মাইন্ডের জিনিসটা হলো যে এখানে আপনি ছোটবেলা থেকেই যে জিনিসটা আপনি ব্রেনে স্টোর রাখবেন সেটাই আপনার সাবকনসিয়াস মাইন্ডে স্টোর থাকবে এবং এটাই পরবর্তীতে আমাদের বিহেভিয়ারে, আমাদের অ্যাটিটিউডে, আমাদের কার্যক্রমে সেই জিনিসটারই বহিঃপ্রকাশ ঘটে। তো সেই জন্য আমি সাবকনসিয়াস মাইন্ডটাকে আমি যদি ইউটিলাইজ করতে পারি তাহলে আমরা বেটার অ্যান্ড বেটার পজিশনে যেতে পারি। এখন মেন্টালি যদি আমি ভালো থাকতে চাই, সুন্দর থাকতে চাই বা প্রশান্তিতে থাকতে চাই, তাহলে আমরা এখানে 3টা রোল আমরা বলেছি। 1 নম্বর হলো অ্যাকসেপ্ট দ্য আনচেঞ্জেবল, চেঞ্জ দ্য চেঞ্জেবল, রিমুভ ইউরসেলফ ফ্রম দ্য আনঅ্যাকসেপ্টেবল। তার মানে কি, যে জিনিসটা আমার চেঞ্জ করা সম্ভব না সেই জিনিসটা আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। সে কথার কথা যে আমরা কিন্তু আমাদের বাবা মাকে কখনো চেঞ্জ করতে পারি না। তাহলে কি করতে হবে? আমাকে বাবা মাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমরা এমন কিছু সিচুয়েশন আছে যে জিনিসগুলো হয়তো আমরা চেঞ্জ করতে পারবো না বা পারি না, সেই জিনিসগুলো আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। সে মনে করেন যে আপনি এখন অফিসে যাচ্ছেন বা আপনি বাইরে কোথাও যাচ্ছেন, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। ওই বৃষ্টি তো ওই সিচুয়েশন তো আপনি চেঞ্জ করতে পারবেন না বা ওই সিচুয়েশন চেঞ্জ করা সম্ভব না। তাহলে এখন আমি আমার এই যে যাত্রার বিষয়টা আমি কিভাবে নির্ধারণ করব, কি করব? তখন কি করতে হবে? ওই সিচুয়েশনটাকে আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যাকসেপ্ট করে দেন আমার পরবর্তী পদক্ষেপটা কি হবে সেটা আমাকে ডিসাইড করতে হবে। আর আমি যদি ওটাকে অ্যাকসেপ্ট না করি তাহলে আমি কিন্তু মানসিকভাবে তখন মানে অস্থির থাকবো, টেনশনে থাকবো, একটা এই আমি স্ট্রেস ফিল করবো। দেন আরেকটা চেঞ্জ দ্য চেঞ্জেবল, যে জিনিসটা চেঞ্জ করা সম্ভব বলে আমার মনে হচ্ছে সেই জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করা প্রয়োজন। তার মানে আজকের কাজটা কালকের জন্য ফেলে রাখা নয়, যেটা চেঞ্জ দ্য চেঞ্জেবল। যখন যে জিনিসটা চেঞ্জ করা সম্ভব অবশ্যই সাথে সাথে চেঞ্জ করতে হবে। আমি জানি বা আমরা জানি যে ভোরবেলা ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো, তাহলে অবশ্যই আগামীকাল থেকে সকাল থেকেই সেই জিনিসটা করা উচিত। আমার যদি অভ্যাস থাকে যে আমি ঘুম থেকে উঠতে পারি না সকালে, তাহলে এটা অবশ্যই আমাদের এখনই করে ফেলতে হবে। তারপরে এমন কিছু আছে যেটা আপনি চেঞ্জও করতে পারছি না আর অ্যাকসেপ্টও করতে পারছি না, তখন আমি কি করি? তখন বলা হচ্ছে যে রিমুভ ইউরসেলফ ফ্রম দ্য আনঅ্যাকসেপ্টেবল। যে জিনিসটা আপনি অ্যাকসেপ্টও করতে পারছেন না, চেঞ্জও করতে পারছেন না, তখন সেখান থেকে আপনি সরে আসতে হবে। যেমন চাকরির ক্ষেত্রে অনেক সময় জিনিসটা হয় যে চাকরি করার ক্ষেত্রে দেখা গেল যে এই তার যে সিচুয়েশনটা আছে সেটা সে অ্যাকসেপ্টও করতে পারছে না, আবার তার যে সিচুয়েশন আছে সেটা কিছু চেঞ্জ করাও তার পক্ষে সম্ভব হচ্ছে না। তখন কিন্তু তাকে চাকরি লিভ করা ছাড়া উপায় নেই। তো এই মেন্টালি রিফ্রেশ থাকার জন্য, মেন্টালি যদি আমরা বেটারমেন্ট যেতে চাই, স্ট্রেস ফ্রি থাকতে চাই, তাহলে এই 3টা রোল আমরা ফলো করতে পারি। দেন আসছে ইমোশনালি যে জিনিসটা আমরা জানি যে আমাদের মন যে কথাটা বলি, এই মনের নার্ভাস সিস্টেমেরই আমাদের 2টা পার্ট থাকে, একটা হলো লজিক্যাল পার্ট আর একটা হলো ইমোশনাল পার্ট। এই ইমোশনাল পার্টের মাধ্যমেই আমরা কুইক ডিসিশনগুলো নিয়ে থাকি বা
কুইক ডিসিশন ঠিক কাজগুলো করতে গিয়ে সেটা আমরা ইমোশনালি করে থাকি। সেটা কখনো ভালো হইতে পারে, কখনো খারাপ হইতে পারে। কিন্তু যারা ইমোশনালি এই ইমোশনটাকে ম্যানেজ করার ক্যাপাসিটি যারা আয়ত্ত করতে পারে, যেটাকে আমরা সাধারণত ইমোশনাল ইন্টেলিজেন্স বলে থাকি, এই জিনিসটা যারা করতে পারে তারা সেই ইমোশনটাকে প্রপার ওয়েতে কাজে লাগিয়ে অনেক ভালো কিছু করা সম্ভব। এবং বর্তমানে দেখা গেছে যে সাকসেসফুল মানুষরা 85% ক্ষেত্রে দেখা যায় যে ইমোশনাল ইন্টেলিজেন্সটা ভূমিকা রাখে সাকসেসফুল। মানুষ যদি সাকসেস হতে চায় তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে ইন্টেলিজেন্সের চেয়ে ইমোশনাল ইন্টেলিজেন্সটা বেশি প্রয়োজন। আইকিউর চেয়ে ইকিউটা বেশি প্রয়োজন হয় 85%। তো সেই জন্য আমাদের যদি আমরা আপলিফটিং লাইফ প্রিন্সিপাল হিসাবে ধরি তাহলে ইমোশনালি আমরা ইন্টেলিজেন্স পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এখানে ওয়ারেন বাফেটের একটা আমি কোটেশন দিয়েছি, দ্য কি টু সাকসেস ইজ ইমোশনাল স্টেবিলিটি। ডোন্ট এক্সপেক্ট অনলি গিভিং। ইমোশনালি যদি আপনি প্রশান্তিতে থাকতে চান তাহলে একটা রুল মেনে করতে হবে, সেটা হলো ডোন্ট এক্সপেক্ট অনলি গিভিং। আপনার এক্সপেকটেশন লেভেলটা যত কমিয়ে ফেলতে পারবেন এবং গিভিং টেন্ডেন্সিটা যত বাড়াতে পারবেন তত আপনি ইমোশনালি স্টেবল থাকতে পারবেন। দেন লাস্ট স্পিরিচুয়ালি। তাহলে আমরা বললাম যে বেটার অ্যান্ড বেটার ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, দেন স্পিরিচুয়ালি। স্পিরিচুয়ালিটির কথাটা আসলে প্রথমে আমাদের ভিতরে একটা ইয়ে আসে যে এটা তো খুব আধ্যাত্মিক ব্যাপার সেবার, এটা থেকে মনে হয় এটা মানে এটা নিয়ে আসলে আমাদের একটু ইয়ে আছে যে এই চর্চা তো আসলে অনেক বয়সে গিয়ে করতে হবে, 40-এর পরে গিয়ে করতে হবে, ইয়ে করতে হবে, বা এটার মধ্যে দিয়ে ওই যে ধর্মীয় চর্চা, এই জিনিসগুলা বেশি আমাদের ভিতরে চলে আসার চিন্তা ভাবনা। কিন্তু এক জায়গায় বলা হয়েছে যে স্পিরিচুয়ালিটি বলতে এই জিনিসটা বোঝায় যে আমরা সবাই এক স্পিরিট থেকে সৃষ্টি হয়েছে, এক আত্মার থেকেই এই সর্ব মানুষের সৃষ্টি। এই থিম থেকে স্পিরিচুয়ালিটি আসছে। তার মানে কি, আপনার পার্সোনালিটিতে যদি আপনি স্পিরিট অ্যাজ এ পার্সোনালিটি, এটা হলো স্পিরিচুয়ালিটি। তাহলে স্পিরিটের বৈশিষ্ট্য কি, সেই বৈশিষ্ট্য যদি আমরা চর্চা করি সেটাই স্পিরিচুয়ালিটি। সেটার তো কোনো যখন থেকে আমার বুঝজ্ঞান হয়েছে তখন থেকে আমার এই প্র্যাকটিস করা উচিত, তখন থেকেই সে চর্চা করা উচিত। এটার তো কোনো আলাদা কোনো সময় নাই যে অমুক সময় শুরু করতে হবে, অমুক সময় যে আসলে এটা তো আমার পার্সোনালিটির ভিতরে থাকতে হবে অল টাইমস। যাই হোক, পরবর্তীতে হয়তো আমরা কোনো সময় এগুলো বিস্তারিত আলাপ করবো। কিন্তু আমরা এই স্পিরিচুয়ালির ক্ষেত্রে আমরা যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো সারেন্ডার টু সেলফ। মানে আমার সমস্ত কিছুই কে সৃষ্টিকর্তার কাছে সারেন্ডার করতে, ফুল ফেজে সারেন্ডার করতে হবে। কারণ আমরা জানি যে আমাদের সৃষ্টিকর্তা সর্বসময়, সর্বস্থানে, সর্ব সময়ে, সর্ব মুহূর্তেই বিরাজমান। যদি এই ফিলিংসটা থাকে তাহলে আমি তো পার্ট টাইম তার প্রতি নিবেদিত হয়ে থাকার কোনো সুযোগ নাই। সর্বক্ষণের জন্য আমাকে সারেন্ডার করতে হবে তার কাছে। রিমেম্বারিং টু আন্ডারস্ট্যান্ডিং, তার মানে আমরা শুধু মনে করার জন্য না, আমরা বোঝার জন্য চেষ্টা করতে হবে।
একটা হলো যে আমরা মনে রাখতে চাই, হ্যাঁ আমি আজকে সে কথার কথা যে আমরা আজকে যেই কথাগুলো আমরা এখানে শেয়ার করলাম সেই কথাগুলো শুধু মনে রাখার জন্য নয়, আমার চিন্তা ভাবনাটা থাকলে এটা আমি বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে নিয়ে যাওয়ার জন্যই সবকিছু। তো আমরা কি করি, আমরা জানার জন্য, মনে রাখার জন্য, বলার জন্য চেষ্টা করি, কিন্তু বোঝার জায়গাটায় আমাদের প্র্যাকটিসটা একটু কমই আমরা করে থাকি। সেই জন্য আমরা এখানে বলা হচ্ছে যে রিমেম্বারিং মাইন্ডসেট থেকে আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং মাইন্ডসেটে যেতে হবে। তো এই ছিল আমাদের যে প্রিন্সিপালটা আমরা আজকে শেয়ার করলাম, যে টোটাল যে ইয়েটা, যে এভরিডে ইন এভরি ওয়ে আই এম বিকামিং বেটার এন্ড বেটার ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি অ্যান্ড স্পিরিচুয়ালি। এই সংক্ষিপ্ত আমি যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছি, তো আশা করি যে আপনারা কিছুটা হলো উপলব্ধি করবেন, এবং সেটা যদি আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যদি আপনারা নিয়ে যেতে চান, আপনারা যদি চেষ্টা করেন, তাহলে কিছুটা হলেও আজকের এই সময়টা কাজে লাগবে। তো লাস্ট আমি আরেকটা গল্প দিয়ে আপনাদের সেটা হলো একটা ছোট বাচ্চা সারাদিন বাসায় একা থাকে, তার মা থাকে বাইরের থেকে, যখন তার বাবা যখন অফিস থেকে আসে তখন তার বাবাকে ধরে বলে যে বাবা আসো আসো আমার সাথে খেলো। বাবা বিরক্ত মানে অফিস থেকে আসলে এখন খেলতে যাবে, বিরক্ত হয়ে বলে যে না খেলবো না। তো এখন বাচ্চার আবদার সে ফেলতে পারে না, তখন সে চিন্তা করলো যে তাকে কিভাবে অন্যদিকে ডাইভার্ট করে রাখে। তখন তার কাছে একটা পেপার ছিল, পেপারের মধ্যে একটা পেজের মধ্যে মানচিত্রটা দেওয়া ছিল। তার মেয়েটাকে বললো কি যে তুমি যদি এই এটা ওই পৃষ্ঠাটা কি সে কি করলো, টুকরা 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 করে বললো যে আমি তো এই যে এটা ম্যাপ ছিল, আমি এই যে টুকরা টুকরা করে দিলাম, এখন তুমি যদি কাগজগুলো জোড়া লাগাই ম্যাপটা বানাইতে পারো তাহলে তোমার সাথে খেলবো। তার উদ্দেশ্য হলো যে ওই বাচ্চা তো এটা পারবে না, সুতরাং ইয়া করার। তো বাচ্চা সেই চ্যালেঞ্জটা নিল এবং খুব অল্প সময়ের ভিতরেই সে সেটা মিলাই ফেলল। বলো যে আব্বু আমি মিলাইছি, যে দেখো তুমি আসো আমার সাথে। তো বাবা খুব আশ্চর্য, কি ঘটনাটা কি, এটা তো সম্ভব না, কারণ সে তো এই এই বয়সে মানে আমেরিকা কোন জায়গায়, অস্ট্রেলিয়া কোন জায়গায়, ভারত কোন জায়গায়, সেইগুলোকে সে কিভাবে মিলায় সেটা এটা কি করে সম্ভব। তখন তাকে জিজ্ঞেস করলো যে আপনি ঠিক আছে তুমি পারছো, কিন্তু আসলে কি করে সম্ভব, তুমি কি এগুলো জানো না। তখন বললো যে বাবা তুমি যখন পেপারটা তোমার সামনে তুলে ধরছিলা, তখন আমি এই ম্যাপের অপর সাইডে মানুষের ছবি দেখছি। আমি মানুষের কোনটা মাথা কোথায়, হাত কোথায়, এটা তো আমি ভালো করে জানি, সুতরাং আমি উল্টো ভাবে ওই মানুষটাকে মিলাইছি। তো আলটিমেটলি মানুষটাকে মিলাইছি করে এই সেটটা এমনি মিলে গেছে। তার মানে এখানকার বিষয়টা হলো যে মেক দ্য ম্যান রাইট, ওয়ার্ল্ড বিকাম অটোমেটিক্যালি রাইট। আমরা যদি মানুষ ঠিক করতে পারি তাহলে পৃথিবী এমনি ঠিক হয়ে যাবে। আমরা সবাই দেশ চেঞ্জ করতে চাই, সমাজ চেঞ্জ করতে চাই, পৃথিবীকে চেঞ্জ করতে চাই, কিন্তু এই যে ছোট বাচ্চার এই গল্পের থেকে আমরা যে জিনিসটা শিখতে পারি যে আমরা যদি মানুষটাকে ঠিক করে ফেলতে পারি তাহলে পৃথিবীটা অটোমেটিক্যালি ঠিক হবে। সবাইকে ধন্যবাদ।